নমস্কার বন্ধুরা, গত পর্বে কিভাবে অযোধ্যা ঘুরে আমরা বেনারস পৌঁছালাম তার বিবরণ দিয়েছি। এই পর্বে রইল বেনারস ঘোরার গল্প। তাহলে শুরু করা যাক। আগেই বলেছি আমাদের হোটেল বিশ্বনাথ মন্দির থেকে 5.5 কিলোমিটার দূরে। তার কারণ মন্দিরের কাছাকাছির এলাকা জনবহুল, তাই ভালো পার্কিং সমেত হোটেল খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, আমরা সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে অটো করে চললাম কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে। কালভৈরবকে বলা হয় কাশীর কোতোয়াল বা রক্ষাকর্তা। প্রথা অনুযায়ী আগে কালভৈরবের দর্শন করতে হয়, তারপর বিশ্বনাথ মন্দির দর্শন করতে হয়। পৌঁছে গেলাম কালভৈরব মন্দির। বেনারস বিখ্যাত গলির শহর হিসেবে, আর সেরকমই একটা সরু গলির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। পথ ক্রমশ সরু থেকে সরুতর হতে লাগলো। রাস্তার দুধারেই অনেক পুজো সামগ্রীর দোকান। সেরকমই এক দোকান থেকে কিনে নিলাম পুজোর ডালি। তারপর ঘণ্টাখানেকের দীর্ঘ লাইন দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই প্রথম কোনো মন্দিরে কালো ধ্বজা উঠতে দেখলাম। এখানে সারা বছরই ভিড় থাকে। ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে পুজো দেওয়া হলো শিবের রুদ্ররূপ কালভৈরবের। এবার চড়ে বসলাম রিকশায়, কারণ পরের গন্তব্য বিশ্বনাথ মন্দির, আর সেখানে অটো টোটো অ্যালাউ নেই। এক একটা রিকশায় 4 জন করে বসা যায়। মাথা পিছু ভাড়া 50 টাকা। প্রচুর গলি আর অগুন্তি বাঁক পেরিয়ে প্রায় মিনিট 20 পর যে জায়গায় আমাদের নামালো, সেখান থেকে মন্দির প্রায় 1 কিলোমিটার দূরে। এই পথে দ্বিচক্র যান ছাড়া অন্য গাড়ির প্রবেশ নিষেধ, তাই হাঁটতে হাঁটতেই যেতে হলো। এই রাস্তাটা সোজা বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের দিকে গেছে। এটি মণিকর্ণিকা ঘাটে যাবার গেট। এরপর থেকেই পূজা সামগ্রীর দোকান শুরু হলো। এরকমই একটা দোকান থেকে পুজো সামগ্রী কিনলাম, আর তারাই আমাদের সুগম দর্শনের টিকিট এনে দিলেন। সুগম দর্শনের জন্য 4 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। সুগম দর্শনের টিকিট মাথা পিছু 300 টাকা। তবে 12 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না, তাই আমার ছেলের টিকিট কাটতে হয়নি। টিকিট কাটলেও বিশ্বনাথ মন্দির ও মা অন্নপূর্ণার মন্দির দর্শন করতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগলো। তবে টিকিট না কেটেও ধৈর্য নিয়ে 3-4 ঘন্টা লাইন দিলেও এমনিতেও ঠাকুর দর্শন করা যায়।
কাশী, বেনারস বা বারাণসী, যে নামেই ডাকা হোক না কেন, এই শহর কিন্তু বাঙালিদের কাছে এক আবেগ। ঈশ্বরের অবিরাম আশীর্বাদ এখানে ঝরে পড়ে, আর সেটা অনুভব করা যায়। এই মন্দির যে কতবার বিধ্বস্ত, কতবার লুণ্ঠিত হয়েছে, তাতে ইতিহাসের পাতা মনে ভরে যায়। কুতুবউদ্দিন আইবক, সুলতানা রিজিয়া, ফিরোজ শাহ তুগলক থেকে শুরু করে অরঙ্গজেব পর্যন্ত কতবার যে এই মন্দিরকে ভাঙা হয়েছে তার হিসেব নেই। তেমনি অগন্তি বিদ্বজ্জনের চরণধূলি রয়েছে এখানে। জগৎগুরু শঙ্করাচার্য এখানেই বেদান্তের অদ্বৈতবাদ প্রচার করেছিলেন। কবির এখানে মানব প্রেমের দোহা লিখেছিলেন। চৈতন্যদেব করেছিলেন ধর্মপ্রচার। একবার গঙ্গা বিহার করতে করতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেখেন মণিকর্ণিকায় স্বয়ং শিব মৃত্যুলোকগামী সবকে তারক মন্ত্র শোনাচ্ছেন। এ এক অদ্ভুত শহর। এখানে ধনী নির্ধন, জ্ঞানী অজ্ঞানী, শিক্ষিত অশিক্ষিত, সংসারী সন্ন্যাসী সবাই যেন মিলেমিশে এক হয়ে গেছে। বেনারস এলে গঙ্গার ধারে বসে একাকী কিছুক্ষণ সময় কাটাবেন, একটা অন্য অনুভূতি নিয়ে ফিরবেন। ইনি হলেন ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার। বর্তমান যে মন্দিরটি আমরা দেখছি, ইনি 1777 সালে এই মন্দিরটি বানিয়ে দিয়েছিলেন। বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণা ছাড়াও মন্দির চত্বরে কিন্তু আরও এরকম অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলো অবশ্যই দর্শন করবেন। মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। অনেকটাই বেলা হয়েছে, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। বেনারসের সরু গলির ভেতরই অনেক খাবারের দোকান আছে, চাইলে আপনারা সেখান থেকেও খেতে পারেন, বা মেন রাস্তায় যে বড় বড় রেস্টুরেন্টগুলো আছে সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন। মেন রোডে বেরিয়ে দেখলাম একটা রেস্টুরেন্টে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। সবাই মিলে ঢুকলাম সেখানে খেতে, কিন্তু অনেস্টলি স্পিকিং খাবার আমাদের কারোরই পছন্দ হয়নি। এবার আবার অটো নিয়ে ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে, এবং যেতে যেতে ঠিক হলো 3টে থেকে 3:30-এর মধ্যে বেরিয়ে আমরা গঙ্গা বিহারে যাব, আর নৌকা থেকেই সন্ধে আরতি দেখব। ও আপনাদের তো হোটেলের রুমটাই দেখানো হয়নি। আমরা হোটেল গ্র্যান্ড শেপিয়ারের একটা প্রিমিয়াম ডিলাক্স রুমে ছিলাম। এখানে এক রাতের জন্য জিএসটি সমেত আমাদের রুম রেন্ট পড়েছিল 3000 টাকা। এসিটা বুবার খুব পছন্দ হয়েছিল, তাই স্পেশালি এটা আবার দেখাতে বলল। 3:30-এর সময় বেরোনোর কথা থাকলেও সকলে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 4:30 বেজে গেল। অটো করে চলে এলাম তেলিয়ানালা ঘাটে। এখানে এসে দেখলাম নৌকো বিহার করার জন্য প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের বেশিরভাগই ভুলভাল দাম বলছে। তাই অনেকক্ষণ ধরে দামাদামি করার পর শেষে একটা নৌকা পাওয়া গেল। 12 জনের জন্য মোট 2000 টাকা নেবে বলল। তবে এটা শেয়ার নৌকা, তাই নৌকা ভর্তি হলে তবেই ছাড়বে বলল। নৌকা ভর্তি হয়ে ছাড়তে ছাড়তে ঘড়ির কাঁটা 5টা ছাড়িয়ে চলে গেল। ফাইনালি নৌকা যখন ছাড়ল, বেনারসে সন্ধ্যা এসে গেছে। আশেপাশের বড় নৌকাগুলো
আলোর মালায় সেজে উঠেছে। সে যে কি ভালো লাগছিল তা সেখানে না থাকলে বোঝানো অসম্ভব। প্রতিটা ঘাট আলোয় সেজে উঠেছে, আর তার প্রতিচ্ছবি পড়ছে জলে। সে যে কি ভালো লাগছিল তা বলে বোঝানোর ভাষা আমার অন্তত নেই। প্রতিটা ঘাটের গল্প আলাদা, প্রতিটা ঘাটের সংস্কার আলাদা, প্রতিটা ঘাটের ইতিহাস আলাদা। বেনারস এলে অবশ্যই গঙ্গায় নৌকা বিহার করবেন। লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরের নক্ষত্রপুঞ্জ যেন বেনারসের ঘাটে নেমে এসেছে। আলো ছায়ার এক অদ্ভুত মায়াবী খেলা চলছিল তখন। আমাদের পরিকল্পনা ছিল বেনারসের ঘাটগুলি নৌকা করে ঘুরে দশাশ্বমেধ ঘাটে এসে নৌকায় বসেই আমরা সন্ধ্যারতি দেখব। কিন্তু দশাশ্বমেধ ঘাটের কাছে এসে দেখলাম নৌকার বিশাল লাইন পড়ে গেছে, সামনে যাওয়ার কোনো পজিশন নেই। আর ঘাটেও জনারণ্য, তিল ধারণের জায়গা নেই। নৌকোর মাঝি আমাদের হরিশ্চন্দ্র ঘাটে নামিয়ে দিল, বলল হেঁটে দশাশ্বমেধ ঘাটে চলে যান। কিন্তু কোনো মতেই ভিড় ঠেলে আমরা সেখানে যেতে পারলাম না। তাই বেনারসের অন্যতম আকর্ষণ দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি আমরা পরের বারের জন্যই তুলে রাখলাম। এত অলিগলি, কোথা দিয়ে যে কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। শুধু স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করছি গোধলিয়া চক যাব, আর তাদের নির্দেশ করা পথেই এগোতে লাগলাম। এক এক জায়গায় রাস্তা এত সরু যে একজনকে যেতে গেলে অন্যজনকে সরে দাঁড়াতে হচ্ছে। শেষমেশ যখন বড় রাস্তায় এসে পৌঁছালাম তখন দেখলাম আমরা ঠিক জনসমুদ্রের মাঝখানে এসে পড়েছি। আমার সামনে যত লোক, পেছনে তত লোক। কেউ আমায় ধাক্কা মারছে তো আমি কাউকে ধাক্কা মেরে ফেলছি। এত ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার আমাদের একটাই উদ্দেশ্য, কাশীর বিখ্যাত কাশী চাট ভান্ডার থেকে চাট খাওয়ার। পৌঁছে দেখি মারাত্মক ব্যাপার। দুর্গাপুজোর প্যান্ডেলের মতো দড়ি ফেলে এখানে লাইন মেনটেন করা হচ্ছে। আমরা মোটামুটি লাইনের যে জায়গায় দাঁড়াবো সেখানে তো রাত্রি 12টার আগে খাবার পাবো না। তাই কাশী চাট ভান্ডারও পরের বারের জন্যই তোলা রইল। তবে স্থানীয় এক দোকানদারকে জিজ্ঞাসা করতে তিনি বললেন 200 মিটার এগিয়ে গেলেই আরেকটি ছোট কিন্তু ভালো চাটের দোকান আছে। সেখানেই বিভিন্ন রকমের চাট খেয়ে আমরা সেদিনকার মতো নৈশভোজ সারলাম।
খাবারটা ভালোই ছিল। বেনারস স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, তাই এখানে এসে ভাত ডাল না খুঁজে এগুলো ট্রাই করবেন। এবারের মতো বেনারস সফর এখানেই শেষ। পরদিন সকালে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। জানি অনেক কিছুই দেখা হলো না, অনেক কিছুই বাকি রয়ে গেল, তবে সেগুলো সবই পরের বারের আসার জন্য উৎসাহ জাগাবে। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।